বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 6 জানুয়ারি রোজ মঙ্গলবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। গতকালকে মার্কেট নিয়ে কি বলেছিলাম সবার নিশ্চয়ই মনে রয়েছে যে আমি যে আলোচনাটি দিয়েছিলাম সেখানে বলেছিলাম স্পষ্টভাবে যে মার্কেটের খুব ছোট ছোট কারেকশন জোন থাকবে। তো আজকে সেই ছোট কারেকশন জোনটা কিন্তু মার্কেট দিয়েছে, অর্থাৎ 1.26 পয়েন্ট মার্কেট কারেকশন করে 5,954 এই জায়গায় ডে ওপেন থেকে 5,953 এই জায়গাতে মার্কেট ক্লোজ করছে। আপনাদেরকে এটিও বলেছিলাম যে মার্কেটের একটা চমৎকার সাপোর্ট রয়েছে 4,939 এই জায়গাতে। গতদিনে আমরা দেখেছি মার্কেট 4,943 ডাউন এসেছিল এবং আজকে 4,942। বাট সব থেকে আশ্চর্যজনক ব্যাপার যেটি হচ্ছে যে মার্কেটের 1 পয়েন্ট নেগেটিভে মাত্র 108টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ডে হিউজ পরিমাণ স্টক রয়েছে, 393টি স্টকের। মার্কেটে যে স্টকগুলো রয়েছে তার মধ্যে এত পরিমাণে স্টক ডাউন ট্রেন্ড, যেটি আসলে কল্পনা করা খুবই কঠিন যে 1 পয়েন্ট মার্কেট ডাউন ট্রেন্ডে এত স্টক ডাউন ট্রেন্ড চলে আসে একসঙ্গে। বাট মার্কেটে আজকে টার্নওভারটাও কমে এসেছে, প্রায় 57-52 কোটি টাকার মতো টার্নওভার কমে এসেছে। 37 কোটি টাকার মতো টার্নওভার কমে এসেছে। এবং একই সঙ্গে আজকে দেখতে পাচ্ছেন যে মার্কেটের বেশ কিছু নিউজ আপনাদের সামনে এসেছে এবং আপনাদের গতকালকেই যেটি বলছিলাম যে ডিএসইতে যে তালিকাভুক্ত স্টক রয়েছে সেখানে এ, বি এবং জেড ক্যাটাগরির স্টক রয়েছে এবং জেড ক্যাটাগরির স্টক রয়েছে 110টি। সেখান থেকে বন্ধ কোম্পানি সেটাকে আর ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে এবং আগামী 1 মাসের মধ্যে সেই জায়গাটাতে মার্কেটের এই জেড ক্যাটাগরি স্টকগুলো স্থানান্তরিত হবে। তো সবকিছু মিলিয়ে হঠাৎ করে আজকের দিনের শুরুতে মার্কেটের একটি আপনারা দেখেছেন যে বেশ কিছু নিউজ এসেছে। সেই নিউজগুলো আমরা ইতিমধ্যে অনেকের সঙ্গে শেয়ার করেছি, যারা আমার সঙ্গে ছিলেন তাদের সঙ্গে শেয়ার করেছি। এবং যেই নিউজগুলো এসেছে আসলে অ্যাকচুয়ালি এই নিউজগুলো বেশ পুরাতন নিউজ, অর্থাৎ অনেকেই মার্কেটে এই সময়টাতে নতুন এসেছেন এবং অনেকেই এই ব্যাপারগুলো জানতেন না। সেই নিউজটাকে আবার পুনরায় সামনে নিয়ে এসেছে। যেমন ডিএসইর 30টি বন্ধ কোম্পানি যেটাকে অকার্যকর করে এবং অকার্যকর করা হয়েছে এবং যেটিকে সাধারণ বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়েছে এবং 2টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে এবং সেই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ছাড়াও বাকি যে 30টি বন্ধ কোম্পানি রয়েছে সেখানে আসলে বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করতে নিষেধ করা হয়েছে, যেটি এর আগেও আমাদেরকে বারবার বলা হচ্ছিল আপনাদের। এটিও আমরা গতকালকে 28শে ডিসেম্বর যখন আলোচনা করি যে সম্ভাবনা থাকলেও ঝুঁকিতে দেশের বিমা খাত রয়েছে এবং আস্থা বাড়ানোই আসলে বিমা খাতে এখন সবথেকে বড় চ্যালেঞ্জিং একটি বিষয়। এবং 9টি আর্থিক প্রতিষ্ঠানে যেটি শেয়ার শূন্য করায় প্রক্রিয়া রয়েছে, যেটি বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছিল। তো সবকিছু মিলিয়ে মূলত মার্কেটের এই চিত্র। এবং ইন্স্যুরেন্স সেক্টর আপনারা দেখেছেন যে আসলে বারবারই মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানেও তারা মুভমেন্টে যেতে পারছে না। তো আমরা একটু আপনাদের সাথে চার্ট নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে বারবারই বলেছিলাম যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন অনারিয়ামের মাধ্যমে তাদের সার্ভিসটা আসলে পেতে হলে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে নক করে থাকেন একটু অনেক কিছু জানার জন্য। এটা অসম্ভব রকমের ভালো একটি কাজ। আপনারা জানতে চান আমার কাছে ব্যবসায় শেখার জন্য বা মার্কেট সম্পর্কে জানার জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু অনুরোধ করব যে আমি একটা গ্রুপের মেম্বার অ্যাডমিন দায়িত্বে থাকি। সেখানে আমার প্রায় 463 জনের মতো মেম্বার রয়েছেন। পাশাপাশি আমার অনারিয়ামের মাধ্যমে অর্থাৎ সম্মানের মাধ্যমে বেশ কিছু বিনিয়োগকারী রয়েছেন যাদের আমার সেবা দিতে হয়। পাশাপাশি আমি কিছু পোর্টফোলিও ব্যক্তিগতভাবে দেখে থাকি, সেটাও সম্মানের মাধ্যমে দেখে থাকি। আমি নিজেও একজন সরকারি চাকরি করি। তো পরিবার রয়েছে, নিজের একটু পড়াশোনাও করতে হয়। সবকিছু মিলিয়ে আমি অনেক ব্যস্ত থাকি। সুতরাং সবার এই জবাব দেয়া বা সবাইকে সার্ভিস দেওয়াটা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। সুতরাং যারা সম্মানের মাধ্যমে থাকেন বা সম্মানী নিয়ে আমার সাথে রয়েছেন শুধু তাদের সেবাটা আমি এই মুহূর্তে কন্টিনিউ করছি, আর বাকি যেটি আমি সেটা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। সুতরাং আপনারা যারা আমার সাথে অ্যাড নেই তাদেরকে আমি বলবো আপনারা একটু কমেন্ট সেকশনে বেশি করে কমেন্টস করলে আমি সেখান থেকে আপনাদের স্টকগুলো নিয়ে দরকার হয় একটু আলোচনা করলাম। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে যদি আপনাদের খুব ব্যক্তিগত যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে
আমি অনুরোধ করেই বলছি, যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে বললে আমি অবশ্যই আপনাদেরকে মার্কেটের যে আপনি যে স্টক সম্পর্কে জানতে চান সেটা আমি জানার চেষ্টা করব। কিন্তু আমি এই ব্যস্ততার কারণে আপনাদের অনেকের হয়তো সেভাবে রেসপন্স করতে পারি না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। কিন্তু আমি চাই সবাইকে সময় দিতে। তো সেটা আসলে সম্ভব হচ্ছে না। তবে আমি চেষ্টা করব যে যতটুকু পারি আপনাদেরকে পাশে থেকে সেবাটা দেয়ার। এছাড়াও আমরা টপ 10 গেনার লিস্টটা আপনাদের সাথে সবসময় চেষ্টা করি আলোচনা করার। তো দেখতে পাচ্ছেন আমরা জিকিউ বলপেন, টেকনোড্রাক এটা আমাদের নিয়মিত আলোচনা ছিল। ফরচুন শুজ আমরা জেড ক্যাটাগরির স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম, বাট এটা অনেক কমে গিয়েছিল। সুতরাং এখন প্রাইস মুভমেন্ট হয়েছে বলে যে আমার এখানে অনেক ক্রেডিট রয়েছে, ব্যাপারটা এরকম না। আমি বলবো না যে এটা আমি নিয়মিত আলোচনা। ফরচুন সুজ আমরা টেনার ইন্ডাস্ট্রিজের যে স্টকগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে ফরচুন সুজ ছিল এবং মতিন স্পিনিং এটাও আমরা ইরেগুলার আলোচনা করেছিলাম। বাট গত কয়েকদিন ধরে আমরা রহিম টেক্সট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেটিও কিন্তু আজকে ভালো প্রায় অ্যাকশনে ফিরেছে। আজকে দেখেন ইন্স্যুরেন্স সেক্টরটা যেটি বলছিলাম শুরুতেই যে ধরে রাখতে পারছে না, ব্যাংকটাও ধরে রাখতে পারছে না। আজকে ব্যাংকটা চেষ্টা করেছে, বাট আগামী দিনে আমি মনে করি বা আমার অ্যানালাইসিসের যে জ্ঞানটুকু রয়েছে আপনাদেরকে বলবো যে আগামীকালকে ব্যাংকটা ভালো করবে। সঙ্গে আইটি সেক্টর এবং লাইফ সেক্টরটাতেও আপনারা নজর রাখতে পারেন, এই সেক্টরগুলো আগামী দিনে ভালো করবে। ইন্স্যুরেন্স চেষ্টা করবে, বাট ইন্স্যুরেন্স কালকেও অনেক স্টকই ইন্স্যুরেন্সে হয়তো সেভাবে মুভমেন্টে থাকতে পারবে না। তবে বলা যায় না, মার্কেট পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনোভাবে চেঞ্জ হতে পারে। তবে আমি ব্যাংকটাকে এগিয়ে রাখবো, আর পাশাপাশি ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং সর্বশেষ আপনাদের আইটি, লাইফ এবং ইন্স্যুরেন্স এই সেক্টরগুলো থাকবে মোটামুটি লিডিং দিকে। তো সকলেই এই জায়গাগুলোতে চেষ্টা করবেন। আর আমরা একটু চার্টটা দেখে আপনাদের অনুরোধের হিউজ পরিমাণে স্টক রয়েছে, যেটি বললাম যে আসলে অনেকেই হোয়াটসঅ্যাপে করছেন। এখানে গ্যাভিস্টন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমি আবারও আপনাদের সাথে মানে ক্ষমা প্রার্থী যে আসলে অনেকের অনেক মানে এক্সকিউজ করে অনেক ভারাক্রান্ত মন নিয়েই হয়তো আমাকে মেসেজ করে থাকেন। আমি দেখেছি যে অনেকেই অনেক দুঃখ প্রকাশ করেছেন। আমি আসলে সেইভাবে আপনাদেরকে এভাবে করতে পারছি না। সময়ের কারণে আমি পারতেছি না ভাই। আপনারা একটু আমাকে ওইখানে নক করেন, হোয়াটসঅ্যাপে একটু দিয়ে রাখেন। আমি চেষ্টা করব যখনই ফ্রি হই তখনই। আর আমার একটা বাচ্চা অনেক ছোট, যার কারণে আমি আসলে এদিকে সময় বেরই করতে পারছি না। আচ্ছা, আমরা এখানে গ্যাভিস্টন ডোজি ক্রিয়েট হয়েছে। এখানে মার্কেটে যে সেই সেই সাপোর্টটাকেই ধরে নিচ্ছি। বাট হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ সেখানে বাই সিগন্যাল রয়েছে। বাট আমরা গত দিনে বলছিলাম যে টপ স্পিনিং টপে যেটা হয় যে আহ, হ্যাঁ না হতেও পারে, নাও পারে। অর্থাৎ আপ ট্রেন্ডে গেলেও সমস্যা নেই, ডাউন ট্রেন্ডেও আসার সম্ভাবনা থাকে। কিন্তু আজকে যেটি করেছে সেটা কিন্তু স্পিনিং আপনার গ্যাভিস্টন ডোজি করেছে, এবং গ্যাভিস্টন ডোজিতে যেটা হয় যে মার্কেটের ডাউন ট্রেন্ডটা সম্ভাবনাটা খুব বেশি থাকে এবং নিম্নমুখী প্রবণতায় এখানে বাই সেল করতে হয়। তো এখন আমি যদি আপনার গ্যাভিস্টন ডোজির কিছু স্টক আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে গ্যাভিস্টন ডোজিতে আসলে হয়। তবে সবসময় যে গ্যাভিস্টন ডোজিতে আপনার ডাউন ট্রেন্ডে আসে ব্যাপারটা এরকম না। গ্যাভিস্টন ডোজিতেও আমরা মাঝে মাঝে মার্কেটের স্টকের আপ ট্রেন্ড দেখেছি। এইখানে দেখেন, এখানে চেষ্টা করেছে দুইটা আপ ট্রেন্ড করার এবং করে আবারও গ্রিন রেড দিয়ে আবারও ডাউন ট্রেন্ডে এসেছে। হয়তো এরকমটাও আমরা কালকে দেখতে পারি, কারণ মার্কেটের টার্ন ওভার এই যে এখানে দেখেন গ্যাভিস্টন ডোজি করে আবার দুইটা গ্রিন ক্যান্ডেল করেছে। সুতরাং এই জায়গাতে আমি বলবো যে আপনাদের এইখানেও করেছে একটা ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলগুলো করার পরে দেখেন আবার কিন্তু ডাউনে এসে, অর্থাৎ 5,000 থেকে মার্কেট চলে আসে 4,868-তে। সুতরাং এই জায়গাগুলোতে অর্থাৎ মানে এটা মুভমেন্ট দেখে আপনি আপনার স্টকটিকে বাই করে ফেলেন, সেটা করাটা আসলে ভুল হবে। সুতরাং মার্কেটটাকে অবজারভেশন করবেন। আর যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যারা যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা একটু প্রগতি লাইভটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রগতি লাইভের ব্যাপারটি আমার কাছে আজকে একটু এই জায়গাগুলোতে দেখেন প্রগতি লাইফের 145-47 এই জায়গাগুলোতে কিছু রয়েছে, যার কারণে আজকে একটু সেল প্রেশার ফেস করেছে। এখানে হাইটাও করেছিল 164 টাকা। তো 145-164 এই জায়গাটাতে একটু প্রফিট টেকিং ছিল। তো প্লাস হয়ে লাল হয়ে যাচ্ছে, এটা বারবারই বলছি যে ধরে রাখতে পারছে না। তো আমরা মনে করছি যে যেটা ধরে নিচ্ছি যে মার্কেটের
এই উঠে মানে টার্নওভারটা এটা পজিটিভ টার্নওভার, এবং কিছু স্টক জেড ক্যাটাগরিতে গিয়েছে এবং কিছু স্টক তার যে প্রফিট টেকিং জোন সেই জায়গাতে রয়েছে, এবং মার্কেটের যে ইনসাইডার নিউজ যেগুলো আমাদের সামনে এখন আসছে এই কারণগুলোই মূলত মার্কেটটাকে আসলে এই লেভেলে নিয়েছে বা স্টককে তার মুভমেন্ট ধরে রাখতে পারছে না। তো আগামী দিনে অবশ্যই অনেক রিস্ক জোনে থাকবে এই প্রগতি লাইফ, অর্থাৎ কারেকশন জোনে থাকবে। যদি আপনি গ্রিন ক্যান্ডেল দেখেনও সেই জায়গাতে যদি প্রফিট থাকে তাহলে নিয়ে নিতে হবে, আর কারেকশন জোনে আসলে কিন্তু তারপরে কারেকশন শেষ না করলে এন্ট্রি নেওয়া যাবে না। সুতরাং আপনার উচিত অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে মাথায় রেখে তারপরে এন্ট্রি নেওয়া। এরপরে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি স্টক নিয়ে কথা বলবো, এসিআই। এসিআইটা দেখতে পাচ্ছেন একটা অসাধারণ ভঙ্গিতে গেছে, অর্থাৎ 15ই সেপ্টেম্বর তার প্রাইস অ্যাকশনটা ছিল 196 এবং 24শে সেপ্টেম্বরে ছিল ডাউনে 193 এই লেভেলে। পরবর্তীতে কিন্তু এখন পর্যন্ত খুব ভলিউমটা খুব ক্যারি করছে এবং অসাধারণভাবে ক্যান্ডেল প্যাটার্ন দিয়ে রয়েছে এবং ভলিউমটাও ইনক্রিজ হয়েছে। এখানে ধূসর হয়ে গিয়েছে, যেটি অলরেডি বাই সিগন্যাল এসে মুভমেন্টে এসে মুভিং অ্যাভারেজ অনুযায়ী সে বাই সিগন্যালে পড়েও গিয়েছে, এবং আগামী দিনে আমরা এই এসিআইটাকে আরো ভালো অবস্থানে দেখব, এবং যারা এসিআই বাই করতে চান তারা এসিআইটাকে নজর রাখতে পারেন। এসিআই আগামী দিনে ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটি স্টক, সন্দেহের কোনো অবকাশ নেই, এবং সে বারবারই ভালো সুযোগ দিচ্ছে বিনিয়োগকারীদের। এখানে যখন আমরা আমার খুব মনে আছে যে এসিআই নিয়ে কি ধরনের আলোচনা করেছিলাম, খারাপ মার্কেটে এসিআই নিয়ে এত বেশি আলোচনা আমি মনে হয় অন্য কোনো স্টক নিয়ে করি নাই, অ্যাডভান্স কেমিক্যাল যেটি রয়েছে। তো এখন ফার্স্ট কোয়ার্টার ইপিএস খুব চমৎকার, অসাধারণ ভাবে সে ব্যাক করেছে এবং 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের হাতে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, বাট মাঝখানে কিছু রিস্কি জোন ছিল, সেটা হচ্ছে তার পি রেশিও, সেটা অনেক হাই ছিল, এখনো হাই আছে। তবে ন্যাব যেহেতু ভালো, আমি মনে করি যে এই যে 198 টাকার যে হাইটি রয়েছে এই জায়গা থেকে 203 এটা ব্রেক করলে 214 এই লেভেলে সে টাচ করবে, সুতরাং এটা আপনি দেখতে পারেন। এরপরে আমরা আরো বারাকা পাওয়ার নিয়ে আমাদের একটু আলোচনা ছিল, আমরা বারাকা পাওয়ারের আগে সিনো বাংলাটা নিয়ে একটু কথা বলবো। সিনো বাংলার কি অবস্থা, সিনো বাংলাটা দেখি, যেটি গতকালকেও আমাদের ছিল সেই জায়গাটাতে, অর্থাৎ 45 টাকা 50 পয়সা এই লেভেলটাতে আমরা সিনো বাংলাকে দেখব। তো সিনো বাংলা যাদের রয়েছে অবশ্যই আমাদের সাথে যারা ছিলেন আমরা প্রফিট নিয়ে নিয়েছি, বাট এখন যদি আপনারা হোল্ড করতে চান থাকতে পারেন, বাট প্রফিটটা নিয়ে আবার এখন কিন্তু আবার এন্ট্রি জোনটা কাছাকাছি চলে এসেছে। তো সুতরাং আপনি এই জায়গাতে ইনভয়েড টেক্সট এটি নিয়েও আজকে অনেক আলোচনা হয়েছে, আমাদের গ্রুপেও আলোচনা হয়েছে। আসলে স্টকটি খুবই চমৎকার, এক কথায় যদি বলি চমৎকারের ভালো যদি বলি অসাধারণ। এই অসাধারণ স্টকটি আপনার 53 টাকার উপরে একটা ক্লোজ আমরা প্রত্যাশা করছি, এবং সেটা আগামী দিনেই হয়ে যাবে, এবং সেই জায়গাটাতে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতির দরকার সেটি সে করে রেখেছে। এই এনভয় টেক্সট আপনারা জানেন যে এবছরে বিনিয়োগকারীদের 30%, আমি সঠিক খেয়াল নাই, যদি ভুল হয় তাহলে ক্ষমা প্রার্থী, বাট মনে হয় 30% এর মতো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছেন। পাবলিক হোল্ডিং শেয়ারও খুব বেশি না, 2,20,23,00,000 মতো শেয়ার রয়েছে। তো এবং অল সিগন্যাল ইজ গ্রিন, কোনো রেডের কোনো অবকাশ নাই এই এনভয় টেক্সটে। আপনি যদি এনভয়ের বাইরে যেয়ে যদি কথা বলেন, আমরা মুজাফফরের ইসের কথা বললাম একটু আগে আপনাদের সাথে, আরো বেশ কিছু মতিন স্পিনিং এর কথা বললাম, তো সেম ক্যাটাগরিতে অবশ্যই রয়েছে, সেম পজিশনে রয়েছে আমাদের মতিন স্পিনিং আলোচনার। যাই হোক, আমরা এনভয় নিয়ে রয়েছে, এনভয় নিয়ে কথা বলি, এটাও ভালো করবে। এবং আপনাদের যদি আমি বলি যে এনভয় টেক্সটটা আপনারা আসলে আমরা তো যেটি বললাম যে এন্ট্রি লেভেলটা আসলে মিস করলে খুব মানে খারাপ হয়ে যায়। হ্যাঁ, এন্ট্রি লেভেলটা আপনাকে ধরতে হবে, এবং এন্ট্রি লেভেল যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনি স্টক থেকে ভালো কিছু করতে পারবেন না। এইখানটাতে আমরা যেটি আপনাদেরকে বলছিলাম যে 53 টাকার উপরে একটা ক্লোজ, এবং সেই ক্লোজটা যদি সে দিতে পারে তাহলে খুবই ভালো হয়, এবং সেই জায়গাটা সে তৈরি করেছে, এবং
আজকে নতুন করে যে বায়ারদের যে এটা হয়েছে, আমরা একটু আপনাদেরকে বলি যে বায়ার এবং সেলারদের যে আগমনটা ছিল সেখানে কিন্তু খুব একেবারে সমানে সমান, মানে কোনো আহ, মানে একক আধিপত্য আমরা দেখিনি। সেই জায়গাটায় আমি আপনাদেরকে বলছি যে একক আধিপত্য যেহেতু ছিল না, সেই জায়গাটাতে আপনারা এনভয়টেক্সটা আজকে বেশি আমরা যারা করছি তারা নিয়ে ফেলেছেন। যখন 90 পয়সা বা 1 টাকা 10 পয়সা যখনই প্রাইস অ্যাকশন করে তখন কিন্তু বিনিয়োগকারীরা ইনভলভ হয়ে গিয়েছেন। তো এটাও বুঝতে হয় যে কখন ঢুকতে হবে, কারণ সকালে মার্কেটের পরিস্থিতি একটু ইসের মধ্যে ছিল, দিন শেষে সেটাই করেছে, কিন্তু বিনিয়োগকারীদের একটা প্রফিটের সুযোগ করে দিয়েছে। এরপরে আমরা জেনেক্সিল নিয়ে কথা বারবার কেন যে চলে আসছে জানি না, আমি স্পেসিফিকলি মানে একদম স্পষ্টভাবেই বারবার আপনাদেরকে বলি যে কিছু স্টকের কথা, সেখানে বাই কথা বলি, সেলের কথা বলি। জেনেক্সিলের সম্ভাবনাটা রয়েছে অসাধারণ, জেনেক্সিল মুভমেন্ট রয়েছে, কিন্তু আহ, এই মুভমেন্টটা আসলে সেক্টরের উপরে অনেক সময় ডিপেন্ড করে। অনেক স্টকই এখন এই মুহূর্তে প্রাইস অ্যাকশনে ফিরবে, সন্দেহ নেই। তো এখানে জেনেক্সিলের সেই সম্ভাবনাটা কিন্তু রয়েছে অনেক বেশি, এবং আজকে যে ভলিউমটা করেছে আমি চাচ্ছিলাম যে যেন 60-এর উপরে ক্লোজ করতে পারে, কিন্তু সেটি হয়নি। দিন শেষে যদিও সে 90 হাই করেছিল, সেই জায়গাটা ক্লোজ করলে একটু স্বস্তির জায়গা তৈরি হতো, বাট অন্যান্য সব কিছু এখন পর্যন্ত জেনেক্সিলের ভালো রয়েছে। আগামী দিনে জেনেক্সিলটা আরও বেশি ভালো করবে এবং 28 টাকার উপরে আমরা জেনেক্সিলকে খুব দ্রুতই দেখতে পাবো। তো যাদের রয়েছে অবশ্যই জেনেক্সিলে নজর রাখতে পারেন, আশা করি এটি আপনাদের একটা প্রফিটের সুযোগ করে দেবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা আলোচনা সব শেষে চলে এসেছি। আলোচনার এই পর্যায়ে আপনাদেরকে একটু বলতে চাই যে আমরা খুব সামান্য সম্মানীর মাধ্যমে আপনাদেরকে 3টি স্টক দিয়ে থাকি, এবং 3টি স্টকের মাধ্যমে আপনাদের বাই সেলে সহযোগিতা সহ মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ, মার্কেটের ফেক আফট্রেন্ড, যেটি আমরা বিনিয়োগকারীরা সেই ফাঁদে পা দিয়ে বেশি, সেইখান থেকে বিরত রাখা, বাইক থেকে অনেক সময় ভুলে আফট্রেন্ড স্টকের হুট করে 2-1 টাকা লাভে সেল করে দেয়া, সেটা থেকে বিরত থাকা, বা মার্কেট সম্পর্কে নিজে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা, সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করলে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করা, এবং মার্কেটের আপনার যে পোর্টফোলিওটি বর্তমানে রয়েছে সেই জায়গায় যে বিভিন্ন স্টকে সজ্জিত, সেই সজ্জিত স্টকগুলোকে কিভাবে আপনি মার্কেটের সাথে তাল মিলিয়ে অ্যাডজাস্টমেন্ট করবেন, স্টপ লস নেবেন, বা আপনার ওই কী ধরনের পরিস্থিতিতে আপনার কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, সেটা আপনাদেরকে সার্বিকভাবে তথ্য দিয়ে এবং আপনাদের জিজ্ঞাসার উপরে আমরা সেটা সমাধান করার চেষ্টা করি। পাশাপাশি আপনাদের বর্তমানে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর কোনো নিউজ থাকলে সেটা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেয়া। তো এই বিষয়গুলো আমরা আপনাদেরকে করে থাকি সামান্য অনারিয়ামের মাধ্যমে। আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপরে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে আরও জানানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা এই জায়গাতে আপনাদের যে আমরা যেই অনারিয়ামের মাধ্যমে যে সেবাটি প্রদান করছি সেটি আমাদের কাছ থেকে নেবেন। আমরা এরপরে উত্তরা ব্যাংক নিয়ে একটু কথা বলবো। উত্তরা ব্যাংক নিয়ে কথা তো বলেইছিলাম, এখন আর আজকে টপ ভলিউম ছিল উত্তরা ব্যাংকের। তো এই জায়গাটাতে কারেকশন জোনটা চলে আসার দ্বার প্রান্তে রয়েছে, অর্থাৎ ব্যাংক আগামী দিনে যে মুভমেন্টটা দিবে সেই মুভমেন্টে আমরা কি, যদি আপনাদের প্রত্যাশাটা কি একটু কমেন্ট সেকশনে উত্তরা ব্যাংক নিয়ে যদি আমাকে একটু বলেন। কেউ যদি আলোচনা উত্তরা ব্যাংকের শুনে থাকেন তাহলে উত্তরা ব্যাংকের প্রত্যাশা আপনাদের কাছ, আপনারা উত্তরা ব্যাংক থেকে কি ধরনের প্রত্যাশা করেন। এখানে 24 টাকা 20 পয়সার আগে খুব সংক্ষিপ্ত একটা বাধা, মানে ছোট একটা বাধা রয়েছে স্টকটি, সেটা হচ্ছে 24 টাকা 70 পয়সা, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 24 টাকা 70 পয়সা যদি সে ক্লোজ করতে পারে তাহলে 25 টাকা এখানে খুব দ্রুত সে চলে আসবে, পৌঁছে যাবে। এখন 24 টাকা 25 24 টাকা 90 থেকে 25 টাকা বা এর পরে কি হবে, প্রাথমিকভাবে আপনার জিজ্ঞাসাটা তো এরকমই হতে পারে যে ভাই তারপরে কি হবে।
তারপরে আপনি 26 টাকা ইভেন 24 টাকা 80 পয়সা এই জায়গাটাতে স্টকটি দেখতে পাবেন। তো এই জায়গাতে ব্যাংকের যে পরিস্থিতি, ব্যাংক যেটা করছে যে আমরা ব্যাংক না অন্যান্য যে স্টকই বলেন কেউ সেইভাবে কিন্তু ধরে রাখতে পারছে না, প্রাইস অর্থাৎ লাল হয়ে যাচ্ছে। সেই কারণে স্টকগুলো আসলে সেল প্রেসার ফেস করছে এবং নতুন করে যারা এন্ট্রি নিচ্ছে প্রফিট নিতে পারছে না। আমরা আশা করছি যে সেটাও দ্রুত কেটে যাবে। তো উত্তরা ব্যাংকের এখন যেহেতু নভেম্বর, জানুয়ারি মাস এবং ব্যাংকিং এর মাস, আপনাদেরকে বারবারই বলে আসছিলাম যে ব্যাংকের এই জানুয়ারিতে একটা মুভমেন্ট থাকবে। সেই হিসাবে যাদের পকেটে ব্যাংক রয়েছে তাদের প্রত্যেকটা ব্যাংকই ভালো করবে। আশা করি এই জায়গাটা আপনারা করবেন। আমরা ব্যাংক নিয়ে আরেকটা ব্যাংক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এটার মধ্যে আমরা একটু সম্ভাবনা আমার কাছে উকি দিচ্ছে। সেই উকির জায়গাটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এই জায়গা এবং এই জায়গাটা। আমি যদি বলি যে 13 টাকা 70 পয়সার উপরে একটা ক্লোজ করতে হবে, সেই ক্লোজটা যদি করতে পারে তাহলে 24 টাকা আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে দেখতে পাবো। বাট আরএসআই অনেক বেড়ে গিয়েছিল, এখানে আরএসআইটা কারেকশন হয়েছে। তো সেভাবে কারেকশনের আসলে যেভাবে হুট করে আরএসআই রিস্কি জোনে গিয়েছে সেইভাবে আসলে কোনো কিছুই হয়নি। আমরা সেটাও দেখবো। এরপর আমরা সায়াম কটন নিয়ে আপনাদেরকে বারবারই বলছিলাম। সায়াম কটনের কথা আমি বারবারই বলছি যে এই জায়গাটা কিন্তু একটা টোপ আপনাদেরকে ফেলে দিয়েছে। এই যে এই জায়গাটাতে একটা এবং আমরা এই জায়গাতে এই যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপটাও আপনাদেরকে একটু, আচ্ছা এই জায়গাটা আপনি দেখেন যে যে ক্যান্ডেলটি করেছে সেটি আমরা বারবারই আপনাদেরকে বলছিলাম যে 20 টাকা 20 পয়সা 20 টাকা 40 পয়সার এই জায়গাটাতে ক্লোজ করা খুবই জরুরি। আজকে সেটা সে করতে চেয়েছিল কিন্তু পারে নাই। কেন পারছে না? আপনি দেখেন যে সেক্টর কিন্তু সাপোর্ট করছে না। কারণ সেক্টর সাপোর্ট করছে না মানে মার্কেট তার মুভমেন্টটা ধরে রাখতে পারছে না। তো যার কারণে আপনি যেটা চাচ্ছেন আপনার স্টক হাতে থাকা স্টক থেকে সেটা কিন্তু হচ্ছে না। এখন আগামী দিনে আপনি কি করতে পারেন? আগামী দিনে আপনি কি করতে পারেন সেটা যদি আমি বলি, সেই জায়গাটা হচ্ছে আহ, ধৈর্য। আপনাকে ধৈর্য ধরতে হবে, অর্থাৎ নতুন করে এন্ট্রিতে আমি না যাই। আজকে যে ভলিউমটি করেছে সেখানে আপনি দেখবেন যে 25 লাখের মতো 26 লাখের মতো কিন্তু সেলার কিন্তু সায়াম কটনের ছিল। তো সায়াম কটন এই যে ক্যান্ডেলগুলো পড়েছে, এখান থেকে যে ক্যান্ডেলগুলো পড়েছে প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু স্ট্রং না, এবার দুর্বল ক্যান্ডেল। তো এই জায়গাগুলোতে আমরা বেশি সচেতন হব। যদি উপরে উঠে যায় সেটা অন্য ব্যাপার, কিন্তু ক্যান্ডেল বা মার্কেট রিসার্চ যেটি বলে যে সে আসলে তার শক্তিটাকে আস্তে আস্তে খর্ব হয়ে গিয়েছে এবং সেই শক্তিটাকে সে এখন আর ধরে রাখতে পারছে না। তো এই বিষয়গুলো আপনারা নজরে রাখবেন। এরপরে আমরা সর্বশেষ ব্রাকা পাওয়ার নিয়ে একটু কথা বলে আজকের আলোচনা শেষ করে দেব। ব্রাকা পাওয়ার এই জায়গাটাতে 7 টাকা 60 পয়সা আমরা আজকে দেখেছিলাম 70 পয়সা হাই করতে। প্রফিট 1 টাকার মতো অলরেডি সে দিয়ে ফেলেছে। 7 টাকা 50 পয়সা ব্রেক করলে 7 টাকা 50 70 এটা আসে তার কমন প্রাইস। সেই জায়গা থেকে আমরা 8 টাকা 80 পয়সা ইভেন যদি ব্রেক করে 11 টাকা এই লেভেলটাতে দেখব, যেটা সে পূর্বে করেছিল। এখন সেটা করতে পারে কিনা, ধরে রাখতে পারে কিনা সেটা এখন আমাদের দেখার বিষয়। যেহেতু জেড ক্যাটাগরির বিষয়, জেড ক্যাটাগরির স্টক, সেহেতু আমাদের হিসাব নিকাশটা আবার স্ট্যাটিক মানে এটা অনেক গভীরে গিয়ে আমাদের করতে হবে। আপনি হুট করে দুই একটা প্রাইস মুভমেন্ট চলে আসলো, তাড়াহুড়া করে মুভমেন্টে না বুঝে আপনি এন্ট্রি নিয়ে নিলেন, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, অর্থাৎ বের হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। যে বললাম 7 টাকা 80 পয়সা 7 টাকা 70 পয়সা থেকে 8 টাকা 80 পয়সা এই লেভেলটা একটা প্রফিট টেকিং জোন থাকবে স্টকটিতে, এবং সেটা ব্রেক করে যদি মুভমেন্ট কন্টিনিউ করে সেক্ষেত্রে আমরা 11 টাকা আশেপাশে স্টকটি দেখবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এটা আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে। দয়া করে আমাদেরকে ছেড়ে যাবেন না, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সঙ্গে দোয়ার সঙ্গে রাখবেন। অবশ্যই আমরা সামনে একটা ভালো বাজার আপনাদেরকে উপহার দিতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।